সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় রাজনীতির নানান সমীকরণ। রাজনীতির নানান সমীকরণ। ডাকসু নির্বাচন একটি বার্তা দিয়েছে দেশের মানুষকে ও রাজনীতিবিদদেরকে। রাজনৈতিক দলগুলোর জন্য সমীকরণ মেলানোর চেষ্টা, ভোটাররাও মেলাবেন সমীকরণ। এসব বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৌরভ হাসান, সিনিয়র সাংবাদিক এবং কালামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রাজনীতির নানান সমীকরণের কথা বলছিলাম। রাজনীতিবিদ দিয়ে শুরু করব না সাংবাদিক দিয়ে শুরু করব? হ্যাঁ, রাজনীতিবিদ দিয়ে শুরু করি, যেহেতু রাজনীতির নানান সমীকরণ। এখনকার সমীকরণ কেমন দেখছেন? নির্বাচনের আলোচনা আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ঘোষণা আছে, সব পক্ষের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তার আগে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে, আরও হবে হয়তো আজকে মনে পড়ছে। জি, জুলাই সনদ একটা বড় ব্যাপার। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি কী হবে, বা জুলাই সনদ বাস্তবায়ন করে কেউ কেউ নির্বাচনের কথা বলছেন, কেউ নির্বাচনের পরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছ থেকে সার্বিক। আপনাকে ধন্যবাদ। চ্যানেলের সম্মান দর্শক শ্রোতাগণ সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, অত্যন্ত বিজ্ঞ সাংবাদিক, আমার অত্যন্ত প্রিয় সৌরভ হাসান ভাইকে শুভেচ্ছা। আসলে ডাকসু নির্বাচন নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছে। আমার মূল্যায়ন যেমন একরকম। এখানে নির্বাচন মূলত হয়েছে মানে নিরপেক্ষ আঙ্গিকে হয়েছে, রাজনৈতিক দল করে তার পরিচয় গোপন করে হয়েছে, না যে ইতিপূর্বে যা হয়নি কোনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে গত একটা নির্বাচন হয়েছে, নূর জেবার নির্বাচিত হলো। সেটা ওরা তখন কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিল, ওইভাবে তারা হয়েছে। তাছাড়া সব ছাত্র সংগঠন তাদের নামেই নির্বাচন করেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে দলীয় পরিচয় হয়েছে। এইবার একমাত্র ছাত্র দল আর ইসলামী ছাত্র সংস্থা মনে হয় ছাত্র শিবির। ছাত্র শিবির তো সবাইকে নিয়ে নির্বাচন করেছে, ছাত্র শিবিরের নামে তো নির্বাচন করে নেয়। ছাত্র দল আর হলো একটা ইসলামী ছাত্র সংস্থা নাকি একটা আছে, এরা ছাড়া কেউ আপনার বলেন জাসা ছাত্রলীগ বলেন বা আরও যারা বলেন, কেউ কিন্তু নিজের দলীয় পরিচয় কেউ নির্বাচন করেনি। অতএব এই নির্বাচনটা রেজাল্টটা নিয়ে নানান ধরনের কথা আছে। এখন কথা হলো তাদের ছাত্রদল দীর্ঘ 15.5 বছরের ক্যাম্পাসেই যেতে পারেনি, 15.5 বছর। আর এই 15.5 বছরে ইসলামী ছাত্র শিবির সে হলে থেকেছে, হলের খাবার খেয়েছে, সাবসিডি খাবার খেয়েছে, মায়ের কোলে নানার বাড়ি গেলে যেমন ঘুমায়, বাপের কোলে বারবার বাড়িতে যেমন কাঁধে চড়ে ঘুরে, তেমন অনেকখানি। কিছু হয়নি তা না, কিছু শিবির যখন জানতে পেরেছে শিবির, তখন তাদের উপর অত্যাচার হয়েছে, ধরে মেরে জেলখানায় পাঠিয়েছে, হাসপাতালে পাঠিয়েছে, এটা ঠিক। কিন্তু অধিকাংশ এই যে এখন তারা ভেবেছে, তারা কিন্তু কেউ ছাত্র শিবির নামে পরিচিত ছিল না ক্যাম্পাসে। কী নামে ছিল? ছাত্রলীগ সাথ ছিল। একদিন দেখাতে পারেন শিবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছিল, কেউ দেখাতে পারবে? এই যে বৈষম্যবিরোধী আন্দোলন তখন কি বলতে পারবে যে ছাত্রদল যেমন তা জানান দেই যে আমরা সমর্থন করলাম, আমরা প্রথমে এইভাবে অংশগ্রহণ করলে তখন ট্যাগ দিত ছাত্রদল, এই সমস্ত দিয়ে এটি আন্দোলনটাকে সরকার বেশি দমন পীড়ন করতে পারতো, সেটা আমরা পেছন থেকে করেছিলাম। ছাত্র শিবিরকে গিয়েছে ক্যাম্পাসে, বা এরা এই যে যারা ভেবেছে তারা কি ছাত্র শিবির নামে ক্যাম্পাসে কোনো মিছিল করেছে, রাজনীতি করেছে? না। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বড় কোনো ভূমিকা ছিল? না, ছিল না। নির্বাচনটা যে করলো এটাকে ছাত্র শিবির নামে করেছে? না। ছাত্রদল যেমন ছাত্রদলের নামে নির্বাচনে ছাত্র 15.5 বছরে তারা ক্যাম্পাসে যেতে পারে না, হলে থাকতে পারে না। 5টা ছেলে যদি হলে থাকতো তাহলে তার কাছে এরা যেতে পারত। একটা সিটে তো ছিল না ছাত্রদলের। এই 1 বছরে থাকতে পারেনি, 1 বছর সিট তো নাই। এখন তার রেসিডেন্স হওয়া লাগবে না? রেসিডেন্ট না থাকবে কী করে? ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এই 1 বছরের মধ্যে, সে তো সিট পায়নি। আগের ছাত্র তো যেতেই পারেনি ক্যাম্পাসে, হলে থাকা তো প্রশ্নে ওঠে না। এই 1 বছরেও পারেনি। 1 বছর তো ফার্স্ট ইয়ার ছাত্রদেরকে সিট দেয় না, হলে সিট দেয় 5 আগস্টের পরে যে সিট বন্টন হয়েছে। 5 আগস্টের পরে সিট বন্টন ফার্স্ট ইয়ার তো দেয় না, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তখন থেকে ওরা সিট পায়। ফার্স্ট ইয়ারে ছাত্রদল বলতে যা বোঝায়, এই 5 আগস্টের পরে যে একটা ব্যাচ ভর্তি হয়েছে এরা সিটই পায় না, কোনো হলে সিট পায় না। এতে যাবে কার কাছে? ছাত্র বারবার বলতো না আমরা তো হলে ঢুকতে পারতেছি না, কার কাছে যাবো আমরা? বসার তো একটা লোক লাগবে, বসার লোক তো ছিল না। কিন্তু ছাত্র শিবির
প্রত্যেকটা হলে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা ক্যাম্পাসে তারা তাদের পরিচয় গোপন করে তারা ছাত্রলীগের সাথে একইভাবে চলেছে, মিছিল করেছে, খেয়েছে, ঘুমিয়েছে, সব কিছু করেছে। এদের সাথে সম্পর্ক হয়ে গেছে না। 5 তারিখের পরে যদি ছাত্রলীগ নিষিদ্ধ না হতো, যদি আওয়ামী লীগের উপরে এই নিষিদ্ধকে না আসতো, তাহলে ছাত্রলীগ একটা যদি প্যানেল দিতে পারতো, তখন খেলাটা আপনি দেখতেন। ছাত্রলীগ যদি আলাদা প্যানেল দিতে পারতো, তাহলে তখন বোঝা যেত কত ধানে কত চাল। ছাত্রলীগ আর কোথায়? ছাত্রলীগের আলাদা কোনো প্যানেল ছিল? কোথায় গেল? এই ওইদিকে ঢুকছে কোন দিকে? শিবিরের সাথে। তা শিবির, এরা তো শিবির, এরা তো ছাত্রলীগ। তাহলে ছাত্র দলের সাথে কেন ঢুকলো না? ছাত্র দলের সাথে কেন? ছাত্রগুলো পিটিয়েছে, ছাত্রদের সাথে সম্পর্ক ছিল। ছাত্র দল তো ওদের কারণে হলে যেতে পারেনি। আর এরা তো এই যে যারা ভিপি যে যারা, এরা তো ছাত্র লীগের সাথে ছিল। তারা একই সাথে তারা করেছে, একই টেবিল তারা খেয়েছে, ডাইনিং খেয়েছে, একই চা খেয়েছে, একই মিছিলে অংশগ্রহণ করেছে। এদের সাথে তাদের সম্পর্ক থাকবে। জগন্নাথ হলের ভোটগুলো তো ছাত্রদল পেয়েছে। হ্যাঁ, জগন্নাথ হলের ভোট আমি এটা বলেছিলাম নির্বাচনের আগে। আমি পরিষ্কার করে বলেছিলাম জগন্নাথ হলের ছেলেরা ছাত্র শিবিরকে ভোট দেবে না। যদি আরেকটা ভিভি প্রার্থী থাকতো, সংখ্যালঘু যদি ভিভি প্রার্থী থাকতো, তাহলে সেখানে হয়তো আবিদকে 1200 ভোট দিত না, ওই জায়গায় চলে যেত। ওই সম্প্রদায়, ওই যেমন যে চলে গেছে, কী বলার নাম, সেক্রেটারি ক্যান্ডিডেট মেঘনা, হ্যাঁ, ও যেমন ভোট পেয়েছে, এখন সেখানে আমাদের ছাত্র জিএস পেয়েছে 300 ভোট। তাহলে ওইটা ভিপি একটা থাকলে তখন আবিদ তো পেত না। আর আমার একটা ইচ্ছে ছিল যে মেয়েরা অন্তত তারা তাদের সচেতনতা বজায় রেখে তারা হয় উমামাকে ভোট দেবে, ওই মেয়ে একটা আন্দোলন সম্মেলন করেছিল, তাকে ভোট দেবে। আর না হলে ওরা ওই আন্দোলনের সাথে যারা তাদেরকে ভোট দেবে, তারা ছাত্র শিবিরকে ভোট দিবে। এই ভোটটা যদি ছাত্র শিবির নামে নির্বাচন করতো, তাহলে আমার মনে হয় মেয়ের এই ভোটগুলো দিবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সোহরাব হাসান। আপনার, যেহেতু আমরা রাজনীতির সমীকরণ নিয়ে কথা বলছিলাম, কিন্তু ছাত্র রাজনীতির সমীকরণে চলে গেছি। ছাত্র রাজনীতির সমীকরণ শুনে এসে রাজনীতিতে যাব। আপনার কাছ থেকে ছাত্র রাজনীতির সমীকরণটা শুনে নিই। না বন্ধু, হাবিবুর রহমান হাবিব বললেন, তার দলীয় অবস্থানই ব্যাখ্যা করলেন। আসলে সমস্যাটা কোথায় সেটা আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব এবং ছাত্র দলের আত্মজিজ্ঞাসা করা উচিত। 15 বছরে কিছু ছাত্রদল ঢুকতে পারেনি, কিন্তু গত 1 বছরে তারা যদি, এবং সবাই তো হলে থাকেনি, হলের বাইরের অর্ধেক শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের এই পুরো 40,000 শিক্ষার্থীর মধ্যে খুব বিভিন্ন নানা ডান বাম মধ্য সব মিলেই ধরেন 5,000 শিক্ষার্থী হবে রাজনৈতিক পরিচয়ে নিজেকে পরিচিত করেছে। আর বাকি 35,000 হচ্ছে রাজনীতির বাইরের মানুষ, মানে যারা কোনো দলীয় রাজনীতির নেতা না, কর্মীও নয়, তারা ভোট দেয়। ছাত্র শিবির নাম দিয়ে কত হতো, আমি এটা একমত যে নাম দিলে হয়তো তাদের ভোট কমতো এর চেয়ে। কিন্তু এই যে তারা এর একটু কৌশল নিল, এই কৌশলটা ছাত্র দলের বোঝা উচিত ছিল। দ্বিতীয় হচ্ছে যে যখন ছাত্রলীগ যখন মাঠ ছাড়া বা নিষিদ্ধ হয়ে গেছে, তখন ক্যাম্পাসে কার অবস্থান শক্তিশালী, যার অবস্থান শক্তিশালী তার বিরুদ্ধে লড়তে হলে একটি ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন ছিল। হাবিবুর রহমান হাবিবের নিশ্চয়ই মনে আছে যে 1989 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী এরা কিন্তু কেউ সংগঠনের নামে নির্বাচন করেনি, ছাত্র সংগ্রাম পরিষদের নামে করেছিল। এবং যেহেতু তারা ঐক্যবদ্ধ ছিল, ছাত্র দলের শিবির তো তখন ছিল না, ছাত্র দল এমনকি জাতীয় পার্টির ছাত্র সংগঠনও ছিল না, তখন ছাত্র দলের নামে ঐক্যবদ্ধ লড়াই করে জিতেছে। পরের বছরই কিন্তু তাদের ঐক্য ভেঙে গেল, আলাদা নির্বাচন করলো, ছাত্রদল জয়ী হলো। সুতরাং নির্বাচন একটা কৌশলের বিষয়। আমরা তো দেখলাম যে নির্বাচনের আগে ছাত্রদল জানি না কোনো উদ্যোগ নিয়েছে কিনা যে অন্যের সঙ্গে একত্র হওয়া। ভোটের যে হিসাব যদি এককভাবে দেখেন, ছাত্র শিবির এমনকি সহসভাপতি প্রার্থীও যে ভোট পেয়েছে তার চেয়ে তার বিপরীতে তার যে বিরুদ্ধে ভোট বেশি, কিন্তু সেটা 10টা ভাগ হয়েছে, 17টা ভাগ হয়ে গেছে, আরও বেশি হয়েছে। এটা হচ্ছে নির্বাচনী কৌশলের বিষয়। দ্বিতীয় হচ্ছে এই নির্বাচনটি পুরোপুরি ছাত্রলীগ বা ছাত্রদল বা ছাত্র শিবির আমরা যেভাবে প্রতিকায়িত করি বা বাম ছাত্র সংগঠন, সেই মতাদর্শের ভিত্তিতে নির্বাচনটা হয়নি।
অনেক শিক্ষার্থী মতাদর্শের ভিত্তি দিতে পারে, কিন্তু সার্বিকভাবে তারা দেখেছে ছাত্র তার বিপদে পাশে কারা ছিল, তাদের সমস্যার সমাধানে কে এগিয়ে এসছে। 1 বছর কিন্তু কম সময় না। ছাত্রদল এই 15 বছর ক্যাম্পাসে যেতে পারেনি, কিন্তু 1 বছর তো গেছে। এবং এটা নিয়েও কিন্তু ছাত্রদল কিন্তু প্রথম নির্বাচনের বিরোধিতা করেছে, সেটাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। পরবর্তীকালে প্রশাসনের সাথে আলোচনা করে যে হলো, ছাত্র নির্বাচন করতে রাজি হলো। মানে এরকম একটা মুক্ত পরিবেশে 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, এবং সেই নির্যাতনের পর নির্যাতক যখন চলে গেছে, তখন নির্বাচন নিয়ে কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? তার মানে একটা ভয় ছিল। আর বন্ধু হাবিবুর রহমান হাবিব সহ বা বিএনপির নেতারা যে আজকে বলছেন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কথা। একদিকে ভয়ঙ্কর, একদিকে হাস্যকর, যে ছাত্রলীগ শিবিরকে জিতিয়েছে। এর অর্থ হচ্ছে যে ছাত্রলীগ, এই শিবির বা ছাত্রদল কারোরই নিজের যোগ্যতা বা নিজের সমর্থনে জিততে পারবে না। তাদেরকে হয় ছাত্রলীগ, যদি তাদের ভাষায় বলি, ছাত্রলীগ যদি আজকে ছাত্রদলকে ভোট দিত তাহলে তারা জিতত, আর তারা তাদের ভাষায় শিবিরকে ভোট দিয়েছে বলে তারা জিতেছে। তার মানে প্রথম হচ্ছে যে পতিত স্বৈরাচার এখনও ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ভূমিকাটাও কিন্তু ছাত্রদল নিতে পারেনি। অর্থাৎ তারা, আরেকটি হচ্ছে যে ছাত্রদল, ছাত্রলীগ বা আওয়ামী লীগ এতদিন যে বয়ান দিয়ে শিবির বা জামাতের রাজনীতিকে কী বলে পরিত্যক্ত করতে চেয়েছে, জামাতের রাজনীতিকে প্রান্তিক করতে চেয়েছে, সেটা কিন্তু পারে না। আর এই নির্বাচনে কিন্তু বিএনপি ওই বয়ানই কিন্তু সামনে এনেছিল, এবং সেখানে দেখা গেল সেই বয়ানও খুব কার্যকর হয়নি। এটি সার্বিকভাবে আমাদের জাতীয় রাজনীতির পরবর্তী আত্মজিজ্ঞাসার বিষয়, সত্যি তাহলে কারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এবং সেখানে মতাদর্শগত আরেকটি বিষয় আছে যে ডাকসুর নির্বাচনের ফলাফলে কি জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে? আমার মনে হয় না। জি, ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান হাবিব। সবশেষ একটা প্রশ্ন এবং উত্তর তিনি দিয়েছেন, ডাকসুর নির্বাচন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে? তার মনে হয় না। আপনার কি মনে হয়? আমি একমত এই কারণে, এর আগে বাংলাদেশে ধরেন 72 মানে 72 সালে ডাকসু জিতে গেল ছাত্র ইউনিয়ন, কিন্তু 73 সালের নির্বাচনে একটা জাতীয় সংসদ সদস্য তারা জিতল না, কমিউনিস্ট পার্টি। অথচ ন্যাপ জিতল, ন্যাপ মুজাফর জিতেছে, 2-3টা সিট তারা জিতেছে। তো এইটার মানে যে এইটা দিয়ে একবার সব কিছু হয়ে যায় তা না। এখানে সোহরাব হাসান একটা কথা বলেছেন, এই কথাটা এইটুকু আমি প্রেক্ষাপট তো ভিন্ন না, সেই 72-73 প্রেক্ষাপট এবং 25-26 প্রেক্ষাপট। ইউনিয়ন বা ন্যাপ কমিউনিস্ট পার্টিরা আওয়ামী লীগের দালালি করেছে, পরের ব্যাপার। ওই মুহূর্তে 73 নির্বাচন, পরপরের নির্বাচন তো তারা কিন্তু ভালো করে নেয়। আর এখানে যেটা ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল, তারা তখন একটা আদর্শ ভিত্তিক স্বাধীনতার পক্ষের, প্রগতির পক্ষে যারা, তাদের একটা জোট হয়েছিল। শিবিরের কিন্তু আলাদা প্যানেল ছিল, সম্ভবত ছাত্রদলের আলাদা প্যানেল ছিল। তারপরে আমি যখন প্রেসিডেন্ট, যখন সুলতান মোহাম্মদ ডাকসু যখন ছবি ওঠানোর পরে যে ভাঙচুরটা হলো, মারা যাওয়ার পরে, তখন ওই ছাত্র সংগ্রাম কয়েক ভাগে ভাগ হয়ে গেল। 9 ছাত্র সংগ্রামের মুস্তাক স্বপন, এদিকে আলম কামরুল মেহেদি, ওইদিকে বাবুল ওইদিকে বুলবুল কামাল, 5টা ভাগে ভাগ হয়ে গেল। যে কারণে ছাত্রদল পরবর্তী সময় একদম ভূমিদস্যু তারা জয়লাভ করলো। এবার যেটা আপনি হিসাব করে যান, ছাত্রদল যে 1 বছর কী করেছে, আপনার এই কথা আমি একমত। 1 বছর ছাত্রদল তারা গুছায় নিতে পারত। তারা ক্যাম্পাসে, যদিও কোনো হলে কোনো সিট নেই তাদের, তারপরে তারা যদি ক্যাম্পাসে যেত, ওইভাবেই করতো, তাহলে পরে গুছাতে পারতো অনেকখানে। এটা প্রথম কথা, এই কাজটা তারা করেনি। দ্বিতীয় কাজ, এই 15 বছরে 15.5 বছর শিবির নামে কারোর পক্ষে গিয়ে এখন কাজ করেনি, কোনো ছাত্রদের পাশে দাঁড়ায়নি। 1 বছরের মধ্যে এরা এসে তখন কোচিং সেন্টারে ভর্তি, তারপরে রোজার সময় আমি দেখেছি, রমজানের সময় ওরা বিভিন্ন জায়গায় ইফতার দিত সাধারণ ছাত্রদের, কোরবানির সময় কোরবানির মাংস দিয়ে যারা ছিল হলে তাদেরকে করেছে। এই কাজগুলি ছাত্র শিবির কিন্তু করেছে, এবং তারা নির্বাচনটাকে ওই যেটা আমি বললাম, আপনি যেটা বললেন, তাহলে ছাত্রলীগের ভোট গেল কোথায়? কোথায় গেল? ছাত্রলীগ নাই, ছাত্রলীগ আছে তো। জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ একটা, যেমন আমরা 90 সালে এরশাদকে উৎখাত করার পর
সেদিন যদি আমি বা আমরা যে কোনো একজন বলতাম যে এরশাদ নির্বাচন করতে পারবে না, জাতীয় নির্বাচন করতে পারবে না, তাহলে আমাদের কিন্তু এই এত বছর এই কষ্টটা আমাদের করতে হয় না। এই ভোটটা এরশাদ যখন যেদিকে গেছে সেই দিকে কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে গিয়ে তারা এই জিনিসটা করতে চেষ্টা করেছে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ধরুন করতে পারলো না, তো ভোটটা কোথায় দেবে? এই ভোটটা যদি আমাদের পক্ষে যায়, তাকে তারা তো মনে করে এখানে ছাত্রলীগের নামে না হোক, যদি আলাদা একটা প্যানেল দিতে পারতো, স্বতন্ত্র প্রার্থী, ওরা বুদ্ধি করে দিতে পারতো, কিন্তু ওরা ওই যে অপকর্ম করছে, তো এই বুদ্ধিটা মাথার ভিতরে নেই, সাহসটা তারা পায় না। একদম যে ছাত্র কোনোদিন ছাত্র মিছিলে যায়নি, এমন যদি 18 জন দাঁড় করে দিত, হলে হলে দাঁড় করে দিত, এরকম দিয়ে ওদের তো আছে, লোক তো আছে ওদেরকে, হয়তো এদের ভয়ে হয়তো দেয়নি। এই যে যারা এখন ভিভিজেছে তারা তো চেনে ওদেরকে, এই কারণে মানে অচেনা দিয়েও যদি বলতো, ওরা মেকানিজমটা করতো, তাহলে কিন্তু ছাত্র লীগের সমর্থনে যে ভোটটা হতো, তাহলে তারা একটা ভোট পেতো, 2000, 3000, 4000 যাই পেত তো তারা। সেই ভোটটা তো তারা ভোটটা তো করেন, তার ভোটটা কোথায় গেছে? তার ভোটটা ছাত্রদলকে নিশ্চয়ই দেয়নি, তার ছাত্রদলকে পিটিয়েছে, ক্যাম্পাস যেতে দেয়নি, ছাত্রদল ভোটটা দেবে না। এখন ওই ছাত্রলীগের ছেলেরা ছাত্র শিবিরের সাথে কমফোর্ট ফিল করতেছে, এই ছাত্র শিবির ওদের মিশেছিল। এই ছাত্র শিবির ওই ছাত্রলীগকে তো ক্যাম্পাস থেকে বের করে দেবে না, এই ছাত্র শিবির তো এই ছাত্র লীগে যারা হলে সিট আছে তাদেরকে ভাড় ধরে বের করে দিবে না। তার মানে ছাত্রলীগ ছাত্র দল জয়ী হলে তাদের বের করে দিবে, এই ভয়? না না, ভয় না, এটা তো তাদের একটা আতঙ্ক থাকতো যে আমরা বের করে দিয়েছি, আর এটা তো বের হয়নি। এটা শিবির নামে তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও বাংলাদেশ কোথাও শিবির নামে কোনো রাজনীতি করেনি, যে কারণে তাদের ওখানে থাকা নিরাপদ ছিল। তারা নিরাপদ থেকে কিন্তু তারা হলে থেকেছে, হলে ঘুমিয়েছে, হলে খেয়েছে, ডাইনিং টেবিলে খেয়েছে, তারা সাবসিডি খাবার খেয়েছে, খেয়ে তারা ওখান থেকে এদের সম্পর্ক হয়েছে। হলে এরা সিট ছিল, এরা হল থেকে এরা মিছিল বের করছে, হল থেকে কনফারেন্স করতে পেরেছে, ছাত্র সুযোগটা ছিল না। তা ছাত্রদল ক্যাম্পাসে গেলে মারতো, ধরতো, ক্লাস করতে পারতো, অনেকে শিক্ষা জীবন নষ্ট হয়ে জাতীয় রাজনীতির ইকুয়েশন। এইবার আমি বলি জাতীয় রাজনীতি যেটা, আর এখানে আরেকটা কথা আমি বলি যেটা বাস্তব সত্য, যে কথাটা বিএনপি ওইভাবে ছাত্র শিবিরকে বা ওই প্যানেলকে জিতানোর জন্য জামাত যে ভূমিকা পালন করেছে, যে টাকা পয়সা খরচ থেকে শুরু করে সার্বিক ইলেকশনটা করতেই হবে, এটা কারণ এটা দোষের ব্যাপার না, এটা দোষের ব্যাপার না। আমরা সেই কাজটা করিনি। আমরা আমাদের বিএনপি, আমরা যদি এই ছাত্ররা যে 5000 উপর ভোট পেয়েছে, আমি এদেরকে ধন্যবাদ জানাই। এরা ক্যাম্পাসে কোনোদিন যায়নি, এদের কোনো দোষ নাই। এদের ভোটটা 8000, 9000 যেতে পারতো, 10000 যেতে পারতো, যদি আমরা বিএনপি যদি আমরা অর্গানাইজডভাবে যদি আমরা বাড়ি বাড়ি যেতাম, ভোট চাইতাম। যে 10,000 ভোটটা যে আসেনি 10,000, এই 10,000-এর ভিতরে একটা কিন্তু শিবির নাই। বিএনপি কেন সবাই কিন্তু শিবির নাই, এর ভিতরে ধরেন তারা গেলে কি না গেলে না গেলে এরকম লোক কিন্তু এখানে আছে। আমরা যদি সেটা আমরা আমাদের পরিকল্পনার অভাব ছিল, আমাদের নেতারা হয়তো মনে করেন না ওইভাবে। আর আমাদের একটা ধারণাও ছিল যে একটা জিনিস হলো আমরা কিন্তু যারা আন্দোলনের পক্ষে শক্তি ছিল তাদের প্রতি আমরা সহানুভূতিশীল ছিলাম। যেমন আমি আমার বহু আমি সবসময় বলেছি যে ছাত্রদলের যে প্যানেল যারা ভিপি এরা ছিল, মায়ের খেয়েছে, ক্যাম্পাস যেতে পারে নাই, এদেরকে ভোট দিলে ভালো। যদি তারপরে কেউ মনে করে যে এদের বাইরে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিন আমিন, ওই যে মেয়েটা ওর নাম কি, আরে ওই যে ওমামা, ও এদের যদি ভোট দিত, মানে ওই জন্য আমি পার্টিকুলার নাম বলতাম না, ছাত্র দলের বাইরে যদি এদেরও ভোট দেয় তাতে কোনো আপত্তি নেই, আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু হয়ে গেল টোটাল উল্টা। যারা আন্দোলন করলো, রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলন করলো, তাদের কারণে ভোট আসলো। এবং যে ছেলেটার কারণে আমার অনশন করার কারণে ভোটটা আসলো, সে বিন আমিন, ও আমার সাথে জেলখানায় ছিল, ভালো লেখে, ভালো গান গায়, ভালো গান লিখতে পারে, তাকে 163 ভোট দিল মাত্র। সে নূর যে 10,000 ভোট পেয়েছে, নূরের সংগঠন, কিন্তু সে নূরের সংগঠন, ভদ্র ছেলে এবং আন্দোলনের অনেক অগ্রণী ভূমিকা ছিল। আমি বুঝলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভুলে গেল কি করে। আপনাকে তো সোহরাব হাসান, জাকসু নির্বাচনে অসঙ্গতির অভিযোগ এনে বর্জন করলো ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদল সমর্থিত প্যানেল না, এখন তো বর্জন, দ্বিতীয় নির্বাচনী এই বর্জনের যে ডাক বা বর্জনের যে সিদ্ধান্ত, সেটি আমাদের পরবর্তী নির্বাচনী রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে এটা কিন্তু একটি শঙ্কার বিষয়। এখন তারা বর্জন করেছে, তাদের পক্ষে কতটা তথ্য প্রমাণ, অকাট্য যুক্তি আছে? অর্থাৎ এটি যদি এরকম হয় যে তারা জয়ী হতে যাচ্ছে, জয়ী হবে কিন্তু তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম অভিযোগ তাদের, এটা প্রশাসন জাহাঙ্গীরনগর
অন্য সংগঠন করতে পারে, ছাত্র দলের কিন্তু করা কঠিন, কারণ যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত। রাজনীতি মানে এরকম দলীয় রাজনীতি না হলেও বুদ্ধিভিত্তিক যে রাজনীতি। আর দ্বিতীয় হচ্ছে যে পুরো প্রশাসন, তাহলে প্রশাসনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 73-এর ব্যালট বাক্স হাইজ্যাক করা হয়েছিল এবং তৎকালীন ক্ষমতাসীন দল এবং তাদের সহযোগী সংগঠনই করেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা রোধ করতে পারেনি, এ নিয়ে কিন্তু তারা নিন্দিত হয়েছে এবং তাদের ধিক্কৃত হয়েছে। এখন এবারের ঘটনাটা কি? আর যদি এটা হয় যে আমরা যেহেতু জিততে পারবো না আমরা বর্জন করি, সেটাই কিন্তু আমি বলবো যে নৈতিকভাবে এটা কিন্তু পরাজয় হবে। আর যদি সত্যি সত্যি তাদের হাতে 11,000 শিক্ষার্থী, 11,000 ভোটার, সেই 11,000 ভোটের মধ্যে কতটা অনিয়ম হয়েছে সেটাও কিন্তু প্রমাণ করতে, মানে তাদেরকে বলতে হবে যে 11,000-এর মধ্যে যদি 3,000 ভোটে অনিয়ম অসঙ্গতি হয় তাহলে যে কেউ, এমনকি 2,000 ভোটে বা 1,000 ভোট হলেও, আর যদি সেটা 10টা 5টা, যেটা ডাকসু নির্বাচনেও আমরা দেখেছি বেশ কিছু, তো যে ব্যালট পেপারে ক্রস চিহ্ন করা ব্যালট বের করে দিয়েছে এবং সে ভোটারকে দেওয়া হয়েছে। এখন এটা নির্ভর করবে যে কি পরিস্থিতি। তবে পুরো বিষয়টা কিন্তু এখন এক ধরনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এরকম যে এত কিছুর পরও ছাত্রদলও এটা মেনে নিয়েছিল। যদিও আমি মনে করি ছাত্রদলের পক্ষ থেকে উচিত ছিল তাদের বিজয়ীকে অভিনন্দন জানানো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অবশ্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন। আমাদের গণতন্ত্র চর্চার অনেক ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে, চড়াই উত্তরের মধ্য দিয়ে সামনে যেতে হলে এই ঔদার্য দরকার। গণতন্ত্র কিন্তু একসঙ্গে চলা। এখন ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি হবে? যারা ছাত্রদল, যারা এই প্যানেলকে ভোট দিত এবং তারা বর্জনের ঘোষণার আগ পর্যন্ত যারা ভোট দিতে পারেনি, তারা তো হয় ভোট বিরত থাকবে অথবা অন্য প্যানেলকে ভোট দেবে। তাহলে তাদের ভোট কিন্তু আরও কমে গেল। এখন যদি এমন হতো যে ঠিক সময়সীমা শেষ হওয়ার পরে, তাহলে বোঝা যেত ছাত্রদলের সত্যি সমর্থন কত ছিল। এখন কিন্তু এটাও বোঝার উপায় নেই, কারণ তার সমর্থকরা তাহলে যেহেতু প্যানেল নির্বাচন বর্জন করেছে, তাহলে তো তারা ভোট দিতে যাবে না। এবং ফলাফল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই হয়, সেটা কিন্তু জাতীয় রাজনীতির জন্য, অন্তত বিএনপির নেতৃত্বের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা বলছি যে ডাকসু বা চাকসু ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতির তেমন প্রভাব ফেলবে না, কিন্তু এরকম পশ্চাৎপদ চিন্তা, মানে পিছু হটার চিন্তা বা পিছু হটার সিদ্ধান্ত, সেটা কিন্তু তাদের দুর্বল করে দেবে, তাদের সমর্থকদের, তাদের কর্মীদের এবং পুরো নির্বাচন প্রক্রিয়া। জি, আপনাকে ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। অনেকগুলো জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয়েছে, সেজন্য দক্ষিণবঙ্গে 2টি জেলায় অবরোধ চলছে, হরতাল। ঢাকার সাথে 21 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। একদিন 2 দিনও তো হয়ে গেল বাগেরহাট এবং ভাঙ্গায়। ভাঙ্গা এমন একটি জায়গা যেখান থেকে ঢাকায় আসতে হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষকে ভাঙ্গা পার হয়ে আসতে হয়। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিকারের ব্যবস্থা দেখছেন? আমার কথা হলো কি, যে আগে যে সীমানা ছিল সেই সীমানা মহানগর সরকার এসে কিন্তু এলোমেলো করে দিল, অবাস্তব কিছু কাজ করেছিল। যেমন এই কেরানীগঞ্জের এই আসনটা একটা অনেক বড় আসন ছিল, 4-5 ভাগে ভাগ করে দিল। কেরানীগঞ্জ অর্ধেক দিয়ে দিল, সুবারটাটু এদিকে দিল, ওই দিক দিয়ে সেই সাভার টাবার কত 3-4টা মিলে দিল। ওই সময় সরকারের মানে সাথে যারা কাছাকাছি তারা এই কাজটা করেছে। এই সরকারের আমার মনে হয় যে এটা তো একটা নির্বাচন করে যাবে তারা। এই মুহূর্তে এই জায়গাটা না গেলেও পারতো, গতটা মেনে যেভাবে নিয়েছিল যেভাবেই হোক, আর 2টা নির্বাচন হয়েছে, তো কী দরকার ছিল এগুলি করা? আমাদের পাবনা 1 নিয়ত চলতেছে। বেড়ার সুজানগর অর্ধেক বেড়ার 5টা ইউনিয়ন মিলেছিল সুজানগরের সাথে, এদিকে পৌরসভা 4টা ইউনিয়ন নিয়েছিল সাথিয়ার সাথে। এর সাথে আগে টোটাল আলাদা করে দিয়েছে, একটা মনে হয় ওয়ার্ড দিয়েছে, এদিকে আন্দোলন চলতেছে সেখানে। এর দরকার ছিল না এটা, এই কথা। এখন আপনি সৌরভবার ওই কথার সাথে আমি এক জায়গায় আসি, যে ছাত্রদল যে ভুলটা করেছে, প্রথম থেকে তাদের সংগঠনটা গুছানোর দরকার ছিল। গুছাইলে অবশ্যই তার গুছায় নিতে পারত, পারে নাই, সেটা করেনি তারা।
তা আজকে ভোট যে বর্জন যেটা করলো এই কথাটা তো বড়ই সঠিক নির্বাচন তারা প্রথম থেকে চিন্তা করেছিল। আমি কিন্তু প্রথম থেকেই আমার ধারণার ভিতরে এটা ছিল যে ছাত্রদল দীর্ঘ 5.5 বছর ক্যাম্পাসে যেতে পারে নাই, সেই ছাত্রদল 1 বছরও যখন তারা কমিটিগুলো ঠিকমতো দিতে পারে না, দেয়নি, সেই ছাত্রদল এই অবস্থায় কোনো জায়গায় নির্বাচন করে ভালো করতে পারবে না। এটা আমি কিন্তু এই আশঙ্কা থেকে আমি কিন্তু কথা বলার চেষ্টাও করেছিলাম। এবং উনি যেটা বললেন যে ছাত্রদলের অন্য আদার্সকে নিয়ে, মানে যদি আরও কিছু সংগঠন ছিল না, এদেরকে নিয়ে যদি একটা প্যানেল করতো তাহলে ওই প্যানেলের বিরুদ্ধে একটা প্যানেল হতে পারতো, তো সেটা করা হয়নি। এবং নিজেদের সংগঠনকে জেতানোর জন্য এই প্যানেলকে যা করার দরকার সেই কাজগুলো আমরা করি নাই। আমি নির্দ্বিধাই বলতে চাই, করি নাই। আমরা করলে পরে ভোটের ব্যবধানটা আরও কমে যেত। এখন জাহাঙ্গীরনগর ধরেন আমার ছাত্রদল যদি এখানে আপনার করেছে, উইড্রো করেছে, মানে নির্বাচনে সরে এসেছে, তো সরে আসার পর ধরেন এখানে একটা ভোট তো গোনা হবে, ছাত্রদলকে বাদে গুনবে, সেই ভোটে দেখা যায় আগে যেতে পেতো সে 3000 বা 4000, এখন হতে পাবো সেখানে 1500। তাহলে এই যে মাঝখানে যে একটা আমার ভোটটাকে আমি নিজে কিন্তু কাউন্ট করতে পারলাম না। যা ছাত্রলীগ যেন হারায় গেছে, ছাত্রলীগ আলাদা প্যানেল দিত, তাহলে ছাত্রলীগের আলাদা প্যানেল ওই যে সাধারণভাবে যে দিত, তাহলে 1-2000 3000 একটা ভোট যে তারা পেতো, হলে তাদের কমিটি ছিল, তাদের লোক ছিল, তাহলে ওরা দাঁড়াতে পারতো ভবিষ্যৎ রাজনীতির জন্য। ওই জায়গায় ওরা একটা মার খেয়ে গেছে। তো আজকে ছাত্রদল নির্বাচন অংশগ্রহণ যখন করেছে তখন শেষ পর্যন্ত তার থাকা উচিত। অনিয়ম হয়েছে একমাত্র বাংলাদেশে। আওয়ামী লীগের আমলে 2বার নির্বাচন হয়েছে, 2বার নির্বাচন বিতর্কিত হয়েছে, যেমন আমার 73-এ এবং নূর জবার নির্বাচিত হলো সেবার। আমি কিন্তু বলেছিলাম 28 নির্বাচন পর যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার যে কলঙ্কিত, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, ভোট ব্যালট পেপারে রাত্রি পাঠানোর দরকারটা কী ছিল আমি ব্যাখ্যাতে বলেছিলাম। এবং জাতীয় সংসদ নির্বাচনে আমি বলেছি 8টার থেকে 4টা না করে 9টা থেকে 5টা করেন প্রত্যেকটা জায়গায়। গত দলীয় সরকারের সময় বলেছিলাম যে সকালবেলা ব্যালট পেপার যাবে, সব জায়গায় চলে যাবে, দু একটা দুর্গম এলাকায় বাদ থাকতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধা ঘন্টার ভিতরে সব হলে ব্যালট পেপার যাবে, আগের দিন পাঠানোর দরকারটা কি? আগের দিন না পাঠালে তো এই ঘটনাটা ঘটতো না। আর জাহাঙ্গীরনগর বিভাগ দেখলাম যে কয়েকজন ধরা পড়েছে যে অনৈতিকতা আর অনৈতিকতা। প্রথম কথা ছাত্র শিবিরের অনৈতিকতা, যে আমার নিজের দলের আদর্শকে আমি এক জায়গায় রেখে আমি আর একটা সংগঠনের ভিতরে ঢুকলাম, আমার নিজের আদর্শ প্রচার করলাম না, নিজের আদর্শের সাথে আমি দ্বিচারিত করলাম। এবং যে কয়টা ধরা পড়েছে ভোট কারচুপির ভোট, সবগুলি ওই প্যানেলে, অন্য কোনো প্যানেলের কেউ কিন্তু ভোট কারচুপি করতে যায়নি। এবং ওই প্যানেলে যারা শিক্ষক একজন দেখলাম, সেটাও ওই শিবিরের লোক। আজকে জাহাঙ্গীরনগর যেগুলো ধরা পড়েছে সেগুলো ছাত্রদল বা আরও অন্য কেউ না, ওই শিবিরের পক্ষে যারা তারাই। তো এই জন্য আমি বলি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কিন্তু একসময় কিন্তু এটা গণনার একটা আসতে পারে। সেটা কেন? যে ভোট 85% ভোট যদি কাস্ট হয়, তাহলে ভোটের পরিমাণ হওয়ার কথা 30,000 31,000 মতো। তো যদি আপনি ভিভি ভোট যোগ করেন কত হবে? জিএসের সাথে ভিভি ভোটের পার্থক্য কত হবে? সব এক হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এমন কি কেউ আছে যে ভিভিকে ভোট দেবে না বা জিএসকে ভোট দেবে না? এই সব ভোটগুলি এক জায়গায় আছে কিনা, সমান পরিমাণ আছে কিনা আমরা জানি না। যেমন ইউনিয়ন কাউন্সিলে যখন এক ব্যক্তির 3টা ভোট ছিল, তা নিজের আত্মীয়কে জেতানোর জন্য আর 2টা দিত না, একটা দিত, যে এককভাবেও জিতে যাক। তো এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা না। দ্বিতীয়ত কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভোটটাকে নিয়ে আমি মোটেই করতেছি না, এই কারণে শিবির প্যানেলের নাম দিয়ে যদি ভোট করতো কত ভোট পেতো আমার জানা নাই। তবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যারা আন্দোলন সংগ্রাম করলো তারা এইভাবে বেইজ্জতি করলো, যাদের আন্দোলন সংগ্রামের কারণে ভোটটা তার সুযোগ পেল, তাদেরকে এই ধরনের বেইজ্জতি করার আমি কোনো মানে খুঁজে পেলাম না। 24 আন্দোলন সংগ্রামে তো শিবিরও ছিল, এরা তো ছিল না, যারা ভিপি সে তো ছিল না, সে তো ছিল না, শিবির ছিল, এরা তো ছিল না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে চেনে, এই যে কে উমামা, তারপরে বিন আমিন, তারপরে যে একটা ছেলে আবু বাকের মজুমদার, এরা ছিল। তো এদেরকেও যদি ভোট দিত, তাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচেতন যে আমরা একটা ছাত্র দলের বিরুদ্ধে 1000 অভিযোগ, বিএনপির বিরুদ্ধে 1000 অভিযোগ, বিএনপিকে ভোট দিল না, ঠিক আছে, ওরা পাপটা করলো কে? তাহলে আমাকে বুঝতে হবে। এবং ওই মেয়েটা, ও তো আন্দোলন ছিল, মেয়েরা তো ওকে ভোটটা দিতে পারতো, যে আমাদের অন্তত একটা সুযোগ আসছে, আমরা মেয়েদেরকে ভোটটা দিয়ে আমাদের একটা ক্যান্ডিডেটকে আমরা এগিয়ে নিই, সেটাও করলো না। সেজন্য টোটাল জিনিসটাই আমার কাছে, মানে আমার নিজের ভাবতে কষ্টই লাগছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে স্বাধীনতার সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এত আন্দোলন সংগ্রাম ইতিহাস কি, এটাকে সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীরা। আমরা শেষ করব। সোহরাব হোসেন, আমরা কথা বলছিলাম সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে। হরতাল
অবরোধ চলছে দুটি জেলায় এবং না, আমরা যদি অন্যান্য জেলায় গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে জনগণ যে রায় দিয়েছে সেটা মেনে নিতে হবে, পছন্দ হোক বা না হোক। দ্বিতীয় হচ্ছে আপনি আসনের ক্ষেত্রে বলছেন 300 আসনের মধ্যে খুব বেশি না বোধহয় 29টা বা 28-29টা আসন পুনর্বিন্যাস করা হয়েছে। 2008 সালে যে প্রথম যেটা ভুল সেটা হলো শহরে আসন বাড়ানো হয়েছিল গ্রামের থেকে। এখন ঢাকা শহরের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের বা চর এলাকার অথবা উপকূলীয় এলাকার কোনো আসন বা পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার ভিত্তিতে করা এটা এই চিন্তাটা সমীচীন নয়। তবে এই সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এর মধ্যে এই অবরোধ হরতাল মানে এটা এই সরকারের আমলে তো যে কোনো কিছুর সমাধান হয় রাজপথে, এটা তো ভয়ের কারণ। রাজপথে যে শক্তি দেখাতে পারে তার দাবি সরকার মেনে নেয়। এখন নির্বাচন কমিশনও যদি তার দাবি মেনে নেয়, যুক্তির চেয়ে আবেগকে যদি প্রাধান্য দেয় তাহলে তো বিপদ। সামনে নির্বাচনে কি হবে? সুতরাং এটি যত দ্রুত মানে অবিলম্বে এই আসন বন্টন সংক্রান্ত বিরোধ মেটানো দরকার এবং সেটি রাজপথের কর্মসূচিতে নয়, আলাপ আলোচনা করে এবং নির্বাচন কমিশনের পদাধিকারীদের উচিত এলাকায় যেয়ে তাদেরকে পরিস্থিতি মূল্যায়ন করে যদি কোনো অঘটনের আশঙ্কা থাকে বা অঘটন ইতিমধ্যে ঘটেছে সেটা সামাল দেওয়ার জন্যে পুনর্চিন্তা করা উচিত। আমি একটা লাইন বলি ভাই, শেষ আমি একটা লাইন বলি, সেটা হলো যে বাংলাদেশের নির্বাচন বিএনপি 3বার ক্ষমতা, বিএনপির 3টা নির্বাচন হয়েছে, এর সাথে 2টা আছে। সরকারি দল ছিল ছাত্র দল, কিন্তু কোনো ভোটে কারচুপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অনিয়ম আসে নাই। এবার সবচেয়ে এর ব্যাপার যে জামাত সমর্থিত যারা এই সময়ে দল ক্ষমতায় নেই, তারপরে তারা এই কাজগুলি করতে গেল এবং দেখেন ওই ভিপিকে ঢুকতে দিল ভোট গণনার কাছে, আবৃত্তি ঢুকতে দিল না। তো এই যে দ্বিচারিতা যেটা, এটা আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার একটা, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।